তর্ক ভাষার অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আম, আজকে আমরা তর্ক ভাষার দ্বিতীয় পাঠ নেব। প্রথম দিনের আলোচনাতে আমরা আলোচনা করেছিলাম মূলত আহ, ন্যায় দর্শনের ভূমিকা সম্পর্কে। আজকে আমরা সরাসরি তর্ক ভাষার টেক্সটের মধ্যে ঢুকবো। কেশব মিশ্র বিরচিত তর্ক ভাষা। আম, আমরা দেখে নিই, প্রথম শুরু হচ্ছে গ্রন্থটি এইভাবে: बालोऽपि यो न्यायनये प्रवेशम् अल्पेन वाञ्छति अलसः श्रुतेन संक्षिप्तयुक्तनिततर्कभाषा प्रकाश्यते तस्य कृते मयैषा। প্রথম লাইনগুলো হচ্ছে এইটা। এই শ্লোক দিয়ে তর্ক ভাষা গ্রন্থ শুরু হচ্ছে। এটার অনুবাদটা দেখে নি। সেখানে কেশব মিশ্র কি বলছেন না, একজন কঠিন পরিশ্রম বিমুখ অলস বালকও যে অল্প শ্রবণ করে বা অল্প পড়ে ন্যায়শাস্ত্রের সিদ্ধান্তে প্রবেশ করতে চায়, অর্থাৎ ন্যায়শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করতে চায়, তার জন্য সংক্ষিপ্ত অথচ যুক্তিপূর্ণ এই তর্ক ভাষা গ্রন্থ আমি মানে কেশব মিশ্র প্রকাশ করছি। তাহলে বালোপিয় ন্যায় নয়ে প্রবেশম অল্পেন বাঞ্ছতি অলসা শ্রুতেন সংক্ষিপ্ত যুক্তান্বিত তর্ক ভাষা প্রকাশ্যতে তস্য কৃতে ময়ৈষা। তারই জন্য সংক্ষিপ্ত অথচ যুক্তিপূর্ণ তর্ক ভাষা আমি প্রকাশ করছি সেই বালকদের জন্য যারা কিনা অল্প শ্রুতে না, সামান্য কিছুটা শ্রবণ করে যে অলস বালকরা ন্যায় শাস্ত্রের সিদ্ধান্তে প্রবেশ করতে চায়, তাদের জন্য এই প্রচেষ্টা উনি করছেন। আমরা এবার বিষয়টিকে একটুখানি বিস্তৃত করতে করতে দেখি যে এই অনুবন্ধ চতুষ্টয় এই শ্লোকের মাধ্যমে কেশব মিশ্র তার অনুবন্ধ চতুষ্টয় নির্দেশ করেছেন। অর্থাৎ যে বিষয়ের জ্ঞান হলে পাঠার্থী, যিনি গ্রন্থটা পাঠ করতে চলেছেন, তার শাস্ত্রে প্রবৃত্তি জন্মায়, তাকেই অনুবন্ধ বলে। শাস্ত্রে বলে প্রবৃত্তি প্রযোজক জ্ঞান বিষয়ত্বং অনুবন্ধত্বম। অর্থাৎ অনু মানে হচ্ছে পশ্চাৎ, স্বজ্ঞানোত্তরং বধ্নাতি আসঞ্জয়তি প্রবর্তয়ন্তি ইতি অনুবন্ধ। যদি আমরা দেখি যে এই প্রবৃত্তি, এই যে প্রবৃত্তির প্রযোজক, কোনো একটি গ্রন্থ পড়তে আমরা বা যিনি পাঠক সেই গ্রন্থ পড়তে কেন প্রবৃত্ত হবে, সেই প্রবৃত্তির প্রযোজক যে অনুবন্ধ, সেইটা হলো চার প্রকার। তার মধ্যে থাকে বিষয়, প্রয়োজন, অধিকারী এবং সম্বন্ধ। অর্থাৎ কোনো একটি গ্রন্থে কি নিয়ে আলোচনা হচ্ছে, এই গ্রন্থটি পড়ে আমার কি উপকার হতে পারে, এই গ্রন্থটি পড়বার অধিকারী কে, এবং গ্রন্থর সঙ্গে কি সম্পর্ক বিষয়ের, এই চারটে জিনিস যদি কেউ গ্রন্থ পাঠের পূর্বে জানে, তবেই কিন্তু গ্রন্থ পড়বার প্রবৃত্তি তাদের মধ্যে জন্মায়। সুতরাং এই চারটি যেহেতু গ্রন্থ পাঠের প্রবৃত্তির সহায়ক, প্রবৃত্তি প্রযোজক জ্ঞান, তার বিষয়ই হচ্ছে অনুবন্ধ। তাই এই চারটিকেই একত্রে অনুবন্ধ চতুষ্টয় বলা হয়ে থাকে। আমরা দেখে নিই যে আমরা জানি যে মানুষ হচ্ছে মননশীল প্রাণী। তাই নিরুক্তকার যাস্ক এই মনুষ্য শব্দটি নির্বাচন করতে গিয়ে বলেছেন মত্ত্বা কর্মাণি সিব্যতি। অর্থাৎ যে সর্বদা বিচারপূর্বক কার্য করে থাকে সেই হচ্ছে মানুষ। কারণ সে মানুষ জানে যে ইদং মদ অনিষ্ট সাধনম, অর্থাৎ এই কাজ করলে আমার ভালো হবে, মদ বা এই কাজ করলে আমার অনিষ্ট হবে, এটা সে জানে। এবং এটা জেনেই মানুষ কোনো না কোনো কর্মে কিন্তু প্রবৃত্ত হয়। তাই ইদং মদ অনিষ্ট সাধনম, ইদং মত ইষ্ট সাধনম। একটুখানি এখানে সংস্কৃতটা ভুল আছে, আমার লেখাতে মদ ইষ্ট সাধনম এখানে শব্দটা হবে। এই ভাগগুলোতে ভালো করে বোঝা যাচ্ছে। সেখানে এই জ্ঞানে আমরা দেখতে পাচ্ছি যে ইদং পদের অর্থ হচ্ছে বিষয়, অর্থাৎ এই বিষয়। মত পদের দ্বারা অধিকারী বোঝায়, ইষ্ট শব্দের দ্বারা প্রয়োজন, এবং সাধনম পদের দ্বারা সম্বন্ধ। তার মানে এই চারটে বিষয়ের জ্ঞান হলেই কিন্তু, এই চারটে বিষয় অনুবন্ধ চতুষ্টয়ের জ্ঞানই কিন্তু মানুষকে প্রবৃত্ত করে কোনো একটি কার্যে। তাই এইগুলি মানুষকে, মানুষের প্রবৃত্তির প্রযোজক জ্ঞান যেগুলি, সেগুলি হচ্ছে অনুবন্ধ। আমরা আরেকটুখানি বিষয়টাকে দেখি।
সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাই কোনো গ্রন্থ আম অধ্যয়নের অধ্যয়নে মানুষ তখনই প্রবৃত্ত হয় যখন সে জানতে পারে যে এই গ্রন্থটি পাঠ করলে তার কি উপকার হবে। তাই গ্রন্থের প্রারম্ভেই গ্রন্থের বিষয়, প্রয়োজন প্রভৃতি বলে দেওয়া প্রয়োজন। তাই কুমারিল ভট্ট শ্লোক ও বার্তিক গ্রন্থে বলেছেন যে সিদ্ধার্থং সিদ্ধ সম্বন্ধং শ্রোতুং শ্রোতা প্রবর্ততে শাস্ত্রাদৌ তেন বক্তব্য সম্বন্ধ প্রয়োজন। অর্থাৎ বিষয় সম্বন্ধ প্রভৃতির জ্ঞান হলে পরেই কিন্তু অধিকারী শ্রোতা ব্যক্তি কোনো শাস্ত্রে বা গ্রন্থে আহ, শ্রবণে বা অধ্যয়নে প্রবৃত্ত হয়। তাই গ্রন্থা গ্রন্থাদৌ বা শাস্ত্রাদৌ গ্রন্থের শুরুতেই সেই বিষয় সম্বন্ধ অধিকারী এবং প্রয়োজন প্রভৃতির কথা প্রতিপাদন করা প্রয়োজন। এই একই রকমের শ্লোক আমরা মীমাংসার শ্লোকবার্তিকেও পাওয়া যায়, সেখানেও ভট্টপাদ একই রকম কথা বলেছে যে সর্বস্যৈব হি শাস্ত্রস্য কর্মণো বাপি কস্যচিৎ যাবৎ প্রয়োজনং নোক্তং তাবৎ তৎ কেন গৃহ্যতে। যতক্ষণ না সেই শাস্ত্রটা পাঠ করলে কি প্রয়োজন সিদ্ধ হবে সেইটি অধিকারী না জানতে পারে, ততক্ষণ সে কেন সেই কার্যে প্রবৃত্ত হবে। তাবৎ তেন তাবৎ তৎ কেন গৃহ্যতে, কারণ মানুষ কিন্তু জানে, মানুষ হচ্ছে মননশীল প্রাণী, সে জানে যে কোনটা করলে তার ভালো হবে, কোনটা করলে তার খারাপ হবে। সুতরাং এই অনুবন্ধ চতুষ্টয় বলতে গিয়ে এখানে যেটা দেখছি যে পরম্পরা অনুসারে তর্কভাষা গ্রন্থের রচয়িতা কেশব মিশ্র নিজের গ্রন্থের শুরুতেই কিন্তু প্রয়োজন, সম্বন্ধ অধিকারী ইত্যাদি আলোচনা করতে গিয়েই কিন্তু এই বালোপি ও ন্যায় নয়ে ইত্যাদি শ্লোকের অবতারণা করেছেন। তাই তর্কভাষা যেহেতু ন্যায়শাস্ত্রীয় প্রকরণ গ্রন্থ, সেই কারণে ন্যায়শাস্ত্রের অনুবন্ধ চতুষ্টয়ই এই শাস্ত্রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ প্রমাণাদি ষোড়শ পদার্থ যা ন্যায়শাস্ত্রে আলোচিত হয়েছে সেটি হচ্ছে এই তর্কভাষা গ্রন্থের বিষয়। আর মোক্ষের সাধক তত্ত্বই হলো প্রয়োজন, যিনি মোক্ষার্থী, যিনি মোক্ষ চান, মোক্ষ লাভ করবার জন্যই এই তত্ত্ব পড়বেন। আর তত্ত্ব জিজ্ঞাসু বা ন্যায় বৈশেষিক শাস্ত্রীয় সিদ্ধান্তের জ্ঞান লাভ করতে ইচ্ছুক জিজ্ঞাসু ব্যক্তি এই গ্রন্থের অধিকারী। আর শাস্ত্র ও প্রতিপাদ্য বিষয়ের মানে প্রমাণাদি ষোড়শ পদার্থের মধ্যে প্রতিপাদ্য প্রতিপাদক হলো সম্বন্ধ। তার মানে তত্ত্বজ্ঞান এবং নিঃশ্রেয়সের, নিঃশ্রেয়স মানে হচ্ছে মোক্ষ, মোক্ষের মধ্যে শাস্ত্র এবং তত্ত্বজ্ঞানের মধ্যে যে কার্যকারণ সম্বন্ধ, শাস্ত্র পড়লে মোক্ষ জ্ঞান লাভ হবে এবং তার চর্চা করলে এইটাই হচ্ছে গিয়ে সম্বন্ধ। সুতরাং এই একটি মাত্র শ্লোকের মাধ্যমে শ্রী কেশব মিশ্র কি করলেন না, বিষয় প্রয়োজন সম্বন্ধ এবং অধিকারী এই চারটে গ্রন্থ পাঠের প্রবৃত্তির প্রযোজক এই অনুবন্ধ চতুষ্টয় সম্পর্কে আলোচনা করলেন। সুতরাং এই পরম্পরা অনুসারে তর্কভাষা গ্রন্থের রচয়িতা শ্রী কেশব মিশ্র স্বয়ং গ্রন্থের শুরুতেই প্রয়োজনাদি উল্লেখ করে বলেছেন যে বালোপি যো ন্যায়নয়ে প্রবেশম অল্পেন বাঞ্ছতি অলসশ্রুতেন সংক্ষিপ্ত দুযুক্ত নিততর্ক ভাষা প্রকাশ্যতে তস্য কৃতে ময়ৈষা। গ্রন্থকার কেশব মিশ্র গ্রন্থের নামকরণ করেছেন তর্কভাষা। আমরা জানি যে ন্যায় সূত্রকার গৌতম ষোড়শ পদার্থের মধ্যে তর্ক নামে একটি পদার্থ স্বীকার করেছেন এবং যার লক্ষণ হলো অভিজ্ঞাতে তত্ত্বে অর্থে কারণোপপত্তিত তত্ত্ব জ্ঞানার্থম উহা তর্ক। কিন্তু টিকাকারেরা এখানে এই তর্ক ভাষা শব্দে তর্ক শব্দের অর্থ করেছেন অন্যভাবে। সেখানে তারা বলেছেন প্রমাণাদি ষোড়শ পদার্থা ভাষ্যন্তে যাত্রা ইতি তর্ক, তর্ক ভাষা। তত্ত্বালোক টিকাতে এরকম টিকাকাররা বলেছেন যে গ্রন্থের নাম কেন তর্ক ভাষা না, প্রমাণাদি ষোড়শ পদার্থা, প্রমাণ প্রভৃতি 16টি পদার্থ যেখানে ভাষ্যন্তে প্রতিভাষিত হয় সেটি হচ্ছে তর্ক ভাষা। আর তর্ক রহস্য দীপিকা বলে আরেকটি টিকা আছে, সেখানে বলেছে তর্কান্তে প্রতিপাদ্যন্তে ইতি তর্কা। আর প্রমাণাদয় ষোড়শ পদার্থা তে ভাষ্যতে অনয়া ইতি তর্ক ভাষা। এটাকে বাংলা ট্রান্সলেশন করলে যেটা আমরা দেখতে পারি, অর্থাৎ যা তর্কিত, অর্থাৎ উদ্দেশ্য লক্ষণ এবং পরীক্ষার দ্বারা প্রতিপাদিত হয়। এই উদ্দেশ্য লক্ষণ এবং পরীক্ষা কি এটা সম্পর্কে আমরা যত ক্লাস এগোবো তত আমরা জানতে পারবো। তাহলে এই উদ্দেশ্য লক্ষণ এবং পরীক্ষার মাধ্যমে যেটি প্রতিপাদিত হয় এই রূপ ব্যুৎপত্তি অনুসারে এখানে তর্ক শব্দের অর্থ হলো প্রমাণাদি ষোড়শ পদার্থ, অর্থাৎ যাদের তত্ত্বজ্ঞান নিঃশ্রেয়সের হেতু। তাহলে এই পদার্থ সমূহের স্বরূপ যে গ্রন্থে ভাষ্যান্তে, ভাষ্যান্তে মানে ব্যাখ্যাত হয়েছে, সেই গ্রন্থটি হলো তর্ক ভাষা। এবার এখানে বালো বলে একটি শব্দ আছে, বালো পিজন ন্যায় নয়ে প্রবেশম। এই বালো বলতে এখানে বোঝানো হয়েছে, এখানে বালো বলতে আক্ষরিক অর্থে কোনো বালককে কিন্তু
বোঝানো হয়নি। মূলত যারা আলস্য হেতু ন্যায়শাস্ত্রীয় পুরনো গ্রন্থ সমূহ পাঠে অসমর্থ পাঠার্থী, যারা অল্প অধ্যয়নের দ্বারা ন্যায়শাস্ত্রে প্রবেশ অর্থাৎ ব্যুৎপত্তি লাভ করতে ইচ্ছুক, অথবা যারা ব্যাকরণ, কাব্য প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করেছে কিন্তু ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেনি, তারাই বালক। আর তাদের জন্যই গ্রন্থকার সংক্ষেপে এই অধিকার্থবোধক সংক্ষিপ্ত যুক্তান্বিত তর্ক ভাষা, এই অধিকার্থবোধক কিন্তু সংক্ষিপ্ত মানে অল্প শব্দ চয়নের মাধ্যমে একটি বুদ্ধিস্থা যুক্তিপূর্ণা তর্ক ভাষা গ্রন্থ রচনা করেছেন। খুব সুন্দরভাবে রসিকের মতন টিকাকাররা বলেছেন, অধীত ব্যাকরণ কাব্য কৌশত্বে সতি অনধিত ন্যায় শাস্ত্রত্বং বালত্বম। অর্থাৎ সমস্ত ব্যাকরণ কাব্য কোষ সব পড়েছে, কিন্তু ন্যায়শাস্ত্র পাঠ করেনি যারা, তারাই বালক। এখানে বালক বলতে তাদেরকেই বোঝানো হয়েছে। এবার তর্ক ভাষা শব্দটাকে আহ আমরা দেখি আমরা যে দর্শন সাহিত্যে আমরা তিনটি তর্ক ভাষা গ্রন্থের সন্ধান পাই। প্রথমটি হলো বৌদ্ধ দার্শনিক মক্ষাকর গুপ্তের রচনা। উনি 1100 খ্রিস্টাব্দে এটি লিখেছিলেন। এটি হচ্ছে বৌদ্ধ তর্ক ভাষা নামে প্রসিদ্ধ, এবং এই গ্রন্থে বৌদ্ধ ন্যায়ের সিদ্ধান্ত সমূহ সুন্দরভাবে প্রতিপাদিত হয়েছে। দ্বিতীয়টি হলো জৈন দার্শনিক শ্রী যশ বিজয় গণির, যিনি 1608 থেকে 1688 খ্রিস্টাব্দে মধ্যে ছিলেন এবং এই সময় এটি রচনা করেছেন। এটি হচ্ছে জৈন তর্ক ভাষা নামে প্রসিদ্ধ। আর তৃতীয় তর্ক ভাষাটি হলো আমাদের এই আলোচ্য তর্ক ভাষা, যেটি নৈয়ায়িক কেশব মিশ্র 1275 খ্রিস্টাব্দ নাগাদ আনুমানিক উনি রচনা করেছেন। আর এই গ্রন্থে ন্যায় এবং বৈশেষিক দর্শনের পদার্থ এবং সিদ্ধান্ত সমূহ সুনিপুণভাবে বর্ণিত আছে। সুতরাং কেশব মিশ্রের এই যে তর্ক ভাষা, এটি বৌদ্ধ তর্ক ভাষা রচনার আনুমানিক 175 বছর পরে এবং জৈন তর্ক ভাষা রচনার আনুমানিক প্রায় 400 বছর পূর্বে রচিত হয়েছে, এইরকম একটি সময়। এবার আমরা কেশব মিশ্র, যিনি কিনা এই গ্রন্থটি রচনা করতে চলেছেন, তার সম্পর্কে কয়েকটি তথ্য আমরা জেনে নিতে চাই। জেনে নেওয়াটা প্রয়োজন। একটি গ্রন্থকে বুঝতে গেলে তার গ্রন্থের লেখক এবং তার পটভূমিকা জানাটাও আমাদের আবশ্যিক। সংস্কৃত সাহিত্যে অন্যান্য রচয়িতাদের মতো কেশব মিশ্র নিজেও নিজের পরিচয় প্রদানে পরাঙ্মুখ হওয়ায় তার দেশ, কাল প্রভৃতি নির্ণয়ে আমাদের এক প্রকার অন্ধকারেই থাকতে হয়েছে। কিন্তু এই অন্ধকারের মধ্যে আশার আলো দেখিয়েছে তার সুযোগ্য শিষ্য শ্রী গোবর্ধন মিশ্র। গুরু কেশব মিশ্রের তর্কভাষা গ্রন্থের উপর তর্কভাষা প্রকাশ নামে একটি টিকা লিখতে গিয়ে তার প্রারম্ভেই গোবর্ধন মিশ্র একটি অতি মূল্যবান শ্লোক আমাদের উপহার দিয়েছেন, এবং এই শ্লোক থেকেই জানা যায় যে কেশব মিশ্র হলেন টিকাকার গোবর্ধন মিশ্রের গুরু। শ্লোকটি হলো, বিজয়শ্রী তনুজন্মা গোবর্ধন ইতি শ্রুত তর্কানুভাষাং তনুতে বিবিচ্য গুরু নির্মিতাম। আর এই শ্লোকটির পূর্বে গোবর্ধন মিশ্র আরো একটি মূল্যবান শ্লোক লিখে গিয়েছেন, যা থেকে আমরা কেশব মিশ্রের সংক্ষিপ্ত পরিচয় পেয়ে থাকি। সেই পরিচায়ক শ্লোকটি কি না, শ্রী বিশ্বনাথানুজ পদ্মনাভানুজ গরিয়ান বলভদ্র জন্মা তনৌতি তর্কান অধিগত্ত সর্বান শ্রী পদ্মনাভাদ বিদুষো বিনোদন। মানে কি না, এই শ্লোক থেকে কি জানতে পারছি না, কেশব মিশ্রের পিতা হলেন বলভদ্র মিশ্র এবং জ্যেষ্ঠ ভ্রাতৃদ্বয় হচ্ছেন বিশ্বনাথ ও পদ্মনাভ মিশ্র। আর কেশব নিজে অগ্রজ পদ্মনাভের নিকট থেকে তর্কশাস্ত্র অধ্যয়ন করে আত্মসুখ লাভের জন্যই এই তর্ক ভাষা গ্রন্থটি রচনা করেছিলেন। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এই কেশব মিশ্রের জ্যেষ্ঠ ভ্রাতা, বড় দাদা এই পদ্মনাভ মিশ্র, তিনি কিন্তু স্বয়ং একজন মহান নৈয়ায়িক ছিলেন, এবং তিনি বৈশেষিক দর্শনের প্রশস্তপাদ ভাষ্যের উদয়নাচার্য রচিত যে কিরণাবলী নামক টিকা আছে, তার উপর উনি একটি কিরণাবলী প্রকাশ নামক ব্যাখ্যা গ্রন্থ লিখেছিলেন, এবং সেই সঙ্গে কণাদ রহস্য মুক্তাহার বলে অপর আরেকটি গ্রন্থও তিনি রচনা করেছিলেন। আর এই পদ্মনাভ মিশ্রর যে কিরণাবলী প্রকাশ, এই টিকায় তিনি বর্ধমান উপাধ্যায়ের কিরণাবলী প্রকাশ অপেক্ষা তার কিছুটা একটি বিশেষত্ব আছে, একটু পার্থক্য আছে। তাই মিশ্র মহাশয় শ্লোকের মাধ্যমে নিজেই বলেছেন যে বর্ধমান যে আর্থিক যে অর্থকে মানে পদার্থকে স্পর্শ করেননি, মানে বর্ধমান উপাধ্যায় যে বিষয়গুলিকে যে পদার্থগুলোকে স্পর্শ করেননি বা ব্যাখ্যা করেননি, এইরূপ অর্থকে মানে পদার্থকে এবং নিজ গুরু কর্তৃক উপদিষ্ট অর্থকে আমার কিরণাবলী প্রকাশে আমি বর্ণনা করেছি, এরকম পদ্মনাভ মিশ্র বলেছেন। পরিচয়ক শ্লোকটি হচ্ছে এইরকম, উপদিষ্টা গুরুচরণৈরস্পৃষ্টা বর্ধমানেন
কিরণাবল্যাম অর্থা স্তন্যন্তে পদ্মনাভেনা। আর এই শ্লোক থেকে জানা যায় কি না, কেশব মিশ্রের দাদা পদ্মনাভ মিশ্র বর্ধমান উপাধ্যায়ের সমকালীন অথবা কিছুটা পরবর্তীকালীন ছিলেন। তাই পদ্মনাভ বা তার ভাই কেশব উভয়েই ত্রয়োদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিদ্যমান ছিলেন বলেই মনে করা যেতেই পারে। আর বর্ধমান উপাধ্যায় নব্য ন্যায়ের মৈথিলি শাখার পণ্ডিত ছিলেন। একটুখানি টাইপোগ্রাফিক মিস্টেক আছে, মৈথিলি শাখার পণ্ডিত ছিলেন, এটা আমরা সবাই জানি বর্ধমান উপাধ্যায়। তাই পদ্মনাভ মিশ্র ও কেশব মিশ্র উভয়ই মৈথিল অর্থাৎ মিথিলা নিবাসী ছিলেন বলে মনে করা যেতে পারে। অনেকে আবার এদের নামের পশ্চাতে ওই মিশ্র এই পদবীটি বা এই শব্দটির থেকেও কিন্তু অনুমান করেন যে কেশব মিশ্র হয়তো মিথিলা নিবাসী রূপেই অবস্থান করতেন, তিনি হয়তো মিথিলারই লোক ছিলেন। তবে কেশব মিশ্র যে তাঁর সমসাময়িক কালে মিথিলার একজন অগ্রগণ্য পণ্ডিত ছিলেন এ বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। তার কারণ কি না, কেশব মিশ্রের তর্কভাষা নামক এই প্রকরণ গ্রন্থটি পণ্ডিতগণের মধ্যে যে অত্যন্ত অধিক সমাদৃত হয়েছিল এই বিষয়ে প্রমাণ হলো গ্রন্থটির ওপর রচিত টিকার আধিক্য। অনেক টিকা এখানে রচনা করা হয়েছে এই গ্রন্থটির ব্যাখ্যা প্রসঙ্গে, এবং গ্রন্থটির ভাষা সহজ সরল এবং সাবলীল হওয়ায় এটি সকলের হৃদয়গ্রাহী হয়ে উঠেছিল। তাই তর্কভাষা গ্রন্থের উপর প্রায় 15টি সংস্কৃত টিকা আমরা পেয়ে থাকি, যেগুলো নিম্নরূপ। আমরা দেখতে পাচ্ছি গোবর্ধন মিশ্রের তর্ক ভাষা প্রকাশিকা, শ্রী গোপীনাথের উজ্জ্বলা, শ্রী রোমবিল্ল ভেঙ্কট বুদ্ধের তর্ক ভাষা ভাব, শ্রী রামলিঙ্গের ন্যায় সংগ্রহ, শ্রী মাধবের সারমঞ্জরি, ভাস্কর ভট্টের পরিভাষা দর্পণ, শ্রী বালচন্দ্র তার তর্ক ভাষা প্রকাশিকা, শ্রী চিহ্ন ভট্টের তর্ক ভাষা প্রকাশিকা, এবং শ্রী গণেশ দীক্ষিতের তত্ত্ববোধিনী, শ্রী কৌন্ডিন্য দীক্ষিতের তর্ক ভাষা প্রকাশিকা, কেশব ভট্টের তর্ক ভাষা দীপিকা, গৌরীকান্ত সার্বভৌমের তর্ক ভাষা প্রকাশিকা, শ্রী নাগেশ ভট্টের যুক্তিমুক্তাবলী, শ্রী বিশ্বকর্মার ন্যায়প্রদীপ, আর শ্রী রুদ্রদর্শার তত্ত্বালোক। এই 15টি সংস্কৃত টিকা এখনো পর্যন্ত আমরা তর্ক ভাষার উপর পেয়ে থাকি। এছাড়াও এই এই গ্রন্থটির উপর হিন্দিতে রচিত অনুবাদ টিকা বা কিছু কিছু আলোচনা গ্রন্থও আমরা পেয়ে থাকি। আমাদের এই মডিউল করতে গিয়ে আমরা এই সমস্ত গ্রন্থের সহায়তা নিয়েছি। সেটি হচ্ছে আচার্য বিশ্বেশ্বরের তর্ক রহস্য দীপিকা, রুদ্রধ্বজায়ের তত্ত্বালোক, বদ্রীনাথ শুক্লার বই বা তার আলোচনা অতি বিখ্যাত, শ্রীনিবাস শাস্ত্রীর লেখাও অতি বিখ্যাত, এছাড়াও গজানন শাস্ত্রী মুসলগাঁওকরের মাধুরী টিকা। এছাড়া এর ওপর ইংরেজি অনুবাদ বা ব্যাখ্যা আলোচনা গ্রন্থ আমরা কিছু কিছু পেয়ে থাকি। তার মধ্যে বিখ্যাত হচ্ছে গঙ্গানাথ ঝার অনুবাদ এবং ব্যাখ্যা তর্ক ভাষার ওপর, এবং S.R. আয়ারের অনুবাদ এবং ব্যাখ্যা। আর এই গ্রন্থের ওপর কিছু কিছু বাংলা ব্যাখ্যা বা আলোচনা গ্রন্থ আমরা পেয়ে থাকি। এখানে ভুল হয়েছে, সেই কারণে আমরা পরেরটাতে দেখে নিই। সেটা আমরা আগেরটাতেও বলেছিলাম যে গঙ্গাধর করের তর্ক ভাষা বই, যেটি মহাবোধি বুক এজেন্সি থেকে পাওয়া যায়, সর্বাণী গাঙ্গুলি, অধ্যাপিকা সর্বাণী গাঙ্গুলির বই, যেটি সংস্কৃত পুস্তক ভান্ডার থেকে আমরা পেতে পারি, আর অনামিকা রায়চৌধুরীর তর্ক ভাষা বই, যেটি সংস্কৃত বুক ডিপো থেকে আমরা পেয়ে থাকি। সুতরাং প্রথম শ্লোকটি আমরা পড়লাম এবং তর্ক ভাষা সম্পর্কে, কাদের জন্য কেন তর্ক ভাষা রচনা করা হয়েছিল, বালক বলতে কাদের বোঝানো হচ্ছে, তর্ক ভাষা শব্দে তর্ক শব্দের অর্থ কি, তর্ক ভাষা গ্রন্থের অর্থ কি, এবং কেশব মিশ্র কোন সময়ের মানুষ, এই সমস্ত তথ্যগুলি আমরা সেখান থেকে পেলাম। পরবর্তী শ্লোকে আমরা আরো এ বিষয়ে অগ্রসর হব তর্ক ভাষা সম্পর্কে। ততক্ষণ আমরা আজকের ক্লাস থেকে বিরাম নিচ্ছি।